এমন প্রশ্ন যদি সাস্টে আসবে। কারণ হচ্ছে কি জানো, এই যে কমপ্লেক্স রুট আছে না, আমি অর্ধবর্তী যে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছি, সেখানে এই কমপ্লেক্স রুটের কোনো ধারণা পাই নাই। এই কিছুদিন আগে আমরা ম্যাথমেটিক্স কোর্স করছি, সেইখানে গিয়ে এই কমপ্লেক্স রুট সম্পর্কে আমরা ধারণা পাইছি। তো এই বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, টিচার যতদিন থাকবে, তাহলে এই কমপ্লেক্স রুট দিয়ে প্রশ্ন দিবে। সেই প্রশ্নগুলো পারার জন্য আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন বানিয়ে দিলাম, সেটা বাসায় করবা। ওইটা উত্তর যত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, ফার্স্ট ইউনিট গণিতের ধারাবাহিক প্রস্তুতিমূলক মিস সাস্টিয়ান কোর্সের অন্তর্ভুক্ত নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফার্স্ট বিগত 2018-19 সালের প্রশ্নগুলা সহজ প্রক্রিয়ায় ব্যাখ্যা করতে চেষ্টা করব। চলো শুরু করা যাক। এখানে একটা প্রশ্ন দেখতে পারতেছো যেটা কিনা লগ সম্পৃক্ত। সো এই লগ সম্পৃক্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কতগুলো বেসিক জানতে হবে। তো বেসিক গুলো হচ্ছে, আমরা নর্মালি রুটের মান জানি হাফ, তাই না? রুটটা যখন কোনো সংখ্যার উপরে বসে তখন এই হাফই থাকে। যেমন ওভার এ, তাহলে কত হবে? এ টু দি পাওয়ার হাফ। কারণ রুটের মান জানি হাফ, আর এই হাফটা আছে তোমার এর উপরে। সো এটাই লিখলাম। যখন এই রুটের উপরে কোনো মান থাকবে, তখন এই রুটের মানটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার মাধ্যমে তার মান ধারণ করবে। তাহলে আমরা যদি লিখি 3 রুট ওভার অফ এস, এটা কি হবে? অবশ্যই আমার কথা অনুযায়ী এ টু দি পাওয়ার 1/3। কারণ আমি বলেছি যে রুটের উপরে যে সংখ্যা থাকবে, তখন এই রুটের হাফ মানটা পরিবর্তন হয়ে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার মান ধারণ করবে। তো এখানে 3 আছে, রুট ওভার অফ 3 হয়েছে। যদি এই রুটের ভিতরে এই সংখ্যা, একটু সহজভাবে বলি, বৃত্তির উপরে পাওয়ার থাকে, তখন কেমন পরিবর্তনটা হবে? মনে করো এখানে রুট ওভার অফ এ স্কোয়ার, এই ক্ষেত্রে ভ্যালুটা কেমন হবে? তো খুব ইজি, আমি বলছি যে বৃত্তির উপরে যদি রোট থাকে, রোটের ভিতরে কোনো সংখ্যা থাকে, তবে রোটের ভ্যালু হবে রোটের উপরে যেটা থাকবে সেটা। সো আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার, তার উপরে রোটের মান হচ্ছে 1/3। এখন সূচকের ক্ষেত্রে আমরা যেটা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সো 2 যদি 1/3 সাথে গুণ হয়, তাহলে 2 চলে যাবে উপরে, মান দাঁড়াবে গিয়ে 2/3। ওকে, এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই বেসিক গুলা কাজে লাগবে। শুধু যে এই অঙ্ক না, তুমি তো সাস্টে ভর্তি পরীক্ষা দিবাই, সাস্টের পাশাপাশি জাহাঙ্গীরনগর বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, যদি এই লগ সম্পৃক্ত সমস্যা এসে থাকে, তবে এই তোমার বেসিক গুলা কাজে লাগে। ঠিক আছে, চলো এখন সমাধান করি। প্রশ্নটা হচ্ছে লগ 4 রুট ওভার এক্স প্লাস লগ 3 রুট ওভার এক্স প্লাস লগ রুট ওভার এক্স প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 25/6 হলে এক্স এর মান কত? যেই এক্সটা কিনা এখানে যে সমীকরণটা আছে, সেই সমীকরণ হচ্ছে বেস বা বৃত্তি। তো বৃত্তির মানটা বের করতে হবে। এখন প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ 4 রুট ওভার এক্স প্লাস লগ 3 রুট ওভার এক্স প্লাস লগ রুট ওভার এক্স প্লাস হচ্ছে লগ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 25/6, এটা দেওয়া আছে। এখন আমরা যে বেসিকটা পেয়েছি সেটা হচ্ছে রোটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যা রোটের ভ্যালুতে রূপান্তরিত হবে। তাহলে দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস লগ এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস লগ এক্স টু দি পাওয়ার হাফ
প্লাস হচ্ছে লগ এক্স ইজ ইকুয়াল টু 25/6, তাই না? আমরা এখানে যে বেসিকটা পেয়েছি সেটা এখানে অ্যাপ্লাই করছি। এখানে আমরা একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যে ঘাতের লগের সূত্র। সেটা কেমন? আমরা জানি লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর, এটা সমান সমান সূত্রটা হচ্ছে আর লগ এ টু দি পাওয়ার এন। এমন একটা সূত্র আছে তোমাদের বই। কি হচ্ছে, এইখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা চলে আসছে লগের সামনে। এখানে যে বৃত্তির উপর সূচকগুলো আছে সেই সূচকগুলো সামনে চলে যাবে। তাহলে কি হবে? আমরা লিখতে পারি 1/4 log x প্লাস 1/3 log x প্লাস হাফ log x প্লাস log x ইজ ইকুয়াল টু হচ্ছে 25/6। ঠিক আছে, এখন এখানে লক্ষ্য করো যে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে log x কিন্তু সেম দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? log x টা কমন নিতে পারি। log x যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি 1/4 প্লাস 1/3 প্লাস হাফ প্লাস 1, আর এইখান থেকে আমরা log x কমন নিলাম, সমান সমান হচ্ছে 25/6। এখন এইখানে যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে হর হবে 12। 12 কে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে হবে 3। 3 গিয়ে 1 এর সাথে গুণ করলে হবে 3। একইভাবে দ্বিতীয় সংখ্যা হবে 4 প্লাস 6 প্লাস হচ্ছে 12। সো কমন log x ইজ ইকুয়াল টু হচ্ছে 25/6। থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 25/12 ইন্টু হচ্ছে log x ইজ ইকুয়াল টু হচ্ছে 25/6। আমাদের প্রয়োজন এই x এর ভ্যালু। x এর ভ্যালু বের করার পূর্বে আরেকটু বাড়তি কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটাকে বেনিশ করতে হবে। সো ভগ্নাংশ বেনিশ করার জন্য উভয় পক্ষে এই ভগ্নাংশটা দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে হবে log x বাই 25/12 ইজ ইকুয়াল টু 25/6 ইন্টু হচ্ছে 12/25। এটাকে যদি এটাকে আমরা ভাগ করো তাহলে হবে 1। সো 1 ইন্টু log x সমান সমান আমরা লিখতে পারি log x ইজ ইকুয়াল টু, এই পক্ষে যদি তুমি ভাগ করো 6 দ্বারা 12 কে ভাগ করলে হবে 2। 25 দ্বারা 25 কে ভাগ করলে হবে 1। 2 ইন্টু 2 সমান সমান হচ্ছে 2। দেখছো এখন কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। এখন এই x এর ভ্যালু পাবো যখন কিনা এই লগটাকে বাদ দেওয়া যাবে, আর লগটা তখনই বাদ দেওয়া যাবে যখন কিনা তার অপর পাশে তার সমানে একটা লগ থাকবে। আর আমরা জানি সবচেয়ে বহুল ব্যবহৃত লগ হচ্ছে 10 ভিত্তিক লগ। সো আমরা এটাকে লিখতে পারি log x ইজ ইকুয়াল টু log 10 টু দি পাওয়ার স্কয়ার। সো এখন যদি উভয় পক্ষে তুমি লগ দ্বারা ভাগ করো তবে লগে লগে ভাগ করলে হবে 1। 1 যদি ওই সংখ্যাগুলোর সাথে গুণ করো তাহলে হবে x ইজ ইকুয়াল টু হচ্ছে 10 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তো এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। অপশন হচ্ছে সি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, যেটা কিনা আসছে তোমাদের অধ্যায় 12 থেকে। এমন একটা সেম প্রশ্ন আমরা বিগত বছরে সমাধান করেছি। সেই প্রশ্নটা যদি আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে 2015-16 সালের প্রশ্ন। জাস্ট একটু মেসিং করতে চেষ্টা করো কিভাবে আসছে প্রশ্নটা। 2015-16 সালে ছিল কোন শর্ত সাপেক্ষে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ হয় অনির্ভরশীল সামঞ্জস্য একটিমাত্র সমাধান আছে। জাস্ট মেসিং করবো হচ্ছে সমাধান যোগ্যতার শর্তগুলা। এখানে সামঞ্জস্য আছে, এখানেও সামঞ্জস্য আছে। একটি মাত্র সমাধান মানে ইউনিক সমাধান, এখানেও ইউনিক সলিউশন আছে। দুইটা সমীকরণ প্রথমে দেওয়া আছে, তাহলে সেম টু সেম একই অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসতেছে। তাহলে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ।
আর আমি তো তোমাদের বারবার বলতেছি যে ষষ্ঠের বিগত বছরের প্রশ্নের আলোকে কমন টাইপ 45% প্রশ্ন আসবে, যার প্রমাণ হচ্ছে এটা। শুধু যে এটা না, আমি অন্যান্য ক্লাসগুলোতেও সেম কথাই বলতেছি। আর 5% প্রশ্ন আসতে পারে হুবহু। দেখা যাচ্ছে বিগত বছরের এমন একটা সমীকরণ আছে, সেটা এখানে তুলে দিয়ে দিতে পারে। যদি তুমি এই ম্যাথমেটিক্সের 50% বিগত বছর প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করো, তবে তোমার প্রস্তুতি 50% এখান থেকে কমপ্লিট হবে। ঠিক আছে, চলো এটা সমাধান করি। ও, এই সমীকরণ যুদ্ধ তখনই সামঞ্জস্য এবং ইউনিক বা অনন্য সমাধান থাকবে যখন কিনা এই দুইটা সমীকরণের এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত অসমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 2/b not is equal to b/2। কিভাবে লিখে ফেলছি? আমি তোমাদের বলেছি যে এই সমীকরণ জুটি তখনই সামঞ্জস্য এবং একটিমাত্র সমাধান পাওয়া যাবে যখন কিনা উভয় সমীকরণের এক্স এবং ওয়াই এর সহগদ্বয় অসমান হবে। তো এখানে প্রথম সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 2, দ্বিতীয় সমীকরণ হচ্ছে বি, লিখছি। অসমান ওয়াই এর সহগ হচ্ছে -b, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -2। ঠিক আছে, এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হয়? -b² ইজ ইকুয়াল টু -4। এখন উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে হবে b² ইজ ইকুয়াল টু 4, বা বর্গমূল করলে হবে +-2। তো এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর। তো অপশন হচ্ছে ই। ঠিক আছে, যদি তুমি মনে করো যে 4 তো 2 এর পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তো আনসার তো বিউ হইতে পারে, কারণ এখানে 2 আছে। আমরা জানি 2² = 4। এই একটু যদি পাকনামি করো না, তাহলে 1 নাম্বার হারাবা, পাশাপাশি যে নেগেটিভ আছে 0 = 1.20 হারাবা। সো বি কেয়ারফুল। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। কে এর কোন মানের জন্য tan a/sec a plus k minus sec a minus k by tan a is equal to 0 হবে? প্রশ্ন দেখেই বুঝতে পারতেছি তোমরা না বুঝো, আমি কিন্তু বুঝতে পারতেছি, কারণ আমার কিছুটা হলে অভিজ্ঞতা আছে, যেটা আছে তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে। সো এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে অবশ্যই ত্রিকোণমিতির যে তোমার বেসিক আছে, 6টা অনুপাত, পাশাপাশি যে 9টা সূত্র, সেইগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। আর তোমাদের বেসিক স্ট্রং করার জন্য আমি মনে করি যে জুবায়ার্স ইংলিশ একাডেমি থেকে যে মিস সাস্টিয়ান এর ম্যাথমেটিক্স কোর্সটা লঞ্চ করা হয়েছে, সেই কোর্সটা তোমাদের বেসিক স্ট্রং করার জন্য একটা কার্যকরী মাধ্যম হবে। শুধু যে এটা সাস্টের জন্য না, তুমি তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, যেমন জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, যেগুলাতে কিনা এই এসএসসি জেনারেল ম্যাথের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। তো বুঝতেই পারতেছো, তুমি প্রস্তুতি নেবা সাস্টের জন্য, কিন্তু আরো 3 বিশ্ববিদ্যালয় এই প্রস্তুতির মাধ্যমে পরীক্ষা দিবা। ওকে, সো যেটা দেওয়া আছে আমরা এটা লিখতে পারি tan a বাই sec a প্লাস হচ্ছে k মাইনাস sec a মাইনাস k বাই tan a ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা দেওয়া আছে। যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে, আমরা লসাগু করব উইদাউট এনি চেঞ্জ। ইংলিশ বলতেছি, কেউ আবার মাইন্ড করো না। tan a sec a প্লাস হচ্ছে k। ঠিক আছে, এটা হর হয়েছে এটা। এখন এই হরটাকে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে হবে 1, থাকবে tan a। এই tan a গিয়ে tan এর সাথে গুণ হবে, হয়ে যাবে tan স্কয়ারে মাইনাস। ঠিক আছে, একইভাবে এই হরটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করলে হবে sec a প্লাস k। এই sec a প্লাস k গিয়ে গুণ হবে sec a মাইনাস k।
সেইখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার এ মাইনাস হ্যাশ স্কোয়ার। এই সূত্র অনুযায়ী, এই সূত্র সমান সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ প্লাস বি হচ্ছে এই হরের সেক এ প্লাস কে, আর এ মাইনাস বি সমান সমান হচ্ছে সেক এ মাইনাস কে। ঠিক আছে, এটাই লিখছি। আর এখানে যে জিরো ছিল সেই জিরো। এখন আর গুণন করি, আর গুণন করলে হবে tan স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। আমরা জানি জিরোর সাথে যত বড় সংখ্যা, যত ছোট সংখ্যায় গুণ করা হোক না কেন সেটা হবে জিরো। ক্লাস 1-2 এর বেসিক এটাই। এখন উভয় পক্ষে এই রাশিটা যোগ করে পাই, আমি বললাম না, বললে সময় যাবে বেশি। সো tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হবে sec স্কোয়ার এ প্লাস কে স্কোয়ার। এখন উভয় পক্ষে sec স্কোয়ার এ বিয়োগ করে পাই, তাহলে বাম পক্ষে হবে tan স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। কিভাবে হয়েছে এটা? আমি প্রথমে বলেছিলাম যে ত্রিকোণমিতিক সূত্র জানতে হবে, সেটা হচ্ছে tan স্কোয়ার মাইনাস sec স্কোয়ার সমান সমান হচ্ছে 1। এটা আমরা জানি, এটা ডান পক্ষে লিখছি, যেটা ডান পক্ষে ছিল এটা বাম পক্ষে লিখছি। তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে? অবশ্যই রুট ওভার অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর, অপশন এ। এমন আর একটা প্রশ্ন ফার্স্ট ভর্তি পরীক্ষায় আসতে পারে, যেটা কিনা যুবা স্মেথ বইয়ে অ্যাড করা হয়েছে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবো। তো দেখতেই পারতেছো প্রশ্নটা, ভিডিও পজ করে পরে এটার উত্তর কি হবে সেটা কমেন্ট বক্সে জানাবে। 4 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 3 plus 8 plus 13 plus 18 plus 23 plus ডট 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 30 15তম পদ থেকে 22তম পদের যোগফল কত? প্রশ্ন পড়ে বুঝতে পারতেছি যে এসএন চাওয়া হয়েছে, ধারাটার সমষ্টি চাওয়া হয়েছে। কতগুলো পদের সমষ্টি এটা কিন্তু এখানে পেজ দেওয়া আছে। প্রথমে আমাদের ধারা ডিটেক্ট করতে হবে, ডাটা ডিটেক্ট করে সে অনুযায়ী আগাতে হবে। সো আমরা জানি সমান্তর ধারার আলোকে প্রথমে যে পদটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রথম পদ। সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সমান্তর ধারার অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, সো ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ধারার যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ সমান হচ্ছে 5। কিভাবে লিখছি? ধারার যে কোনো পদ হচ্ছে 13, তার পূর্ববর্তী পদ 8। একইভাবে যেহেতু আমরা ধারা ডিকেট করতেছি, এটা সমান্তর না গুণোত্তর দ্বারা, সেই জন্য আমি দুইটা পদ লিখছি। দুইটা পদ দেখতে পারতেছি যে সাধারণ অন্তরটা হচ্ছে সেম 5। তাহলে এখন আমরা কনফার্ম এটা হচ্ছে একটা সমান্তর দ্বারা, সেই সমান্তর দ্বারা 15তম পদ থেকে 22তম পদে যোগফল নির্ণয় করতে হবে। পেজটা দিছে এখানে, কি পেজ? সেটা হচ্ছে যে ভাইয়া যখন প্লাস চিহ্নের পরে ডট ডট দিছিল তার পরবর্তী কতগুলো পদ সেগুলা কিন্তু আমরা জানি না, শুধু বলে দিছে 15তম পদ। তাহলে প্রথমে 15তম পদ নির্ণয় করতে হবে। সেই 15তম পদ নির্ণয় করার পর এইখান থেকে আবার ধারাটা কোন কাঠামোতে চলবে, সেটা চলতে চলতে গিয়ে এই 22তম পদে গিয়ে থেমে যাবে। আর এই 22তম পদের পূর্ববর্তী 15তম পদের ভিতরে যে কয়টা পদ আছে সেই পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে 15তম পদ নির্ণয় করি, আর আমরা সমান্তর দ্বারার n15 is equal to a plus n minus 1 into d। সো আমরা এটাকে লিখতে পারি এর ভ্যালু হচ্ছে 3 প্লাস n এর ভ্যালু হচ্ছে ইন্টু 5। কিভাবে লিখছি? আমি যখন পূর্ববর্তী প্রশ্নগুলো সমাধান করেছি তখন সেখানে বলেছিলাম যে যে পদ চাওয়া হবে n এর মান যত হবে
সেই মান থেকে 1 কমিয়ে ধরবা, তাহলে তোমার সময় বেঁচে গেছে। 15তম পদ বলছে 14 ধরে নিছি। এখন যদি ক্যালকুলেশন করো তাহলে হবে এখানে 73। এই 73 হচ্ছে পরবর্তী অংশের জন্য প্রথম পদ। সো আমরা এটাকে লিখতে পারি a ইজ ইকুয়াল টু হচ্ছে 73। এখান থেকে ধারাটা 73 প্লাস 80 প্লাস ডট 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 এন 22 পর্যন্ত এটা চলবে। আর 73 হচ্ছে 15তম পদ। সো আমরা হাতে গণনা করি 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এই পর্যন্ত পদ আছে 8টি। তাহলে এন এর মান কত? 8। তো প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এস এন এর মান। এখানে এন এর মান 8, সুতরাং আমরা লিখতে পারি S8 is equal to n/2 into 2 into a 73 plus n-1 into d হচ্ছে তোমার 5। সো এখানে n এর মান আমরা কত পাইছি? 8 বাই হচ্ছে 2, 73 into 73 146 প্লাস 7 into 5 এটা আমরা লিখতে পারি। সো এখন হবে 4 into এই দুইটার যোগ যোগ 7 into 5 181 is equal to হবে 724। সো এই ধারাটির 15তম পদ থেকে 22তম পদের যোগফল হচ্ছে 724, অপশন হচ্ছে সি। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, এটা অন্যান্য প্রশ্নের তুলনায় অধিকতর কঠিন। 48 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের AB is equal to SC এবং BC বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 6 একক হলে ত্রিভুজটির পরিসীমা কত? পরিসীমা জানতে চাইছে। ত্রিভুজটা কি ত্রিভুজ সেটা কিন্তু বলে দেয় নাই, জাস্ট একটু হিন্টস দেওয়া আছে। সেই হিন্টসটা কি? AB is equal to S। সো আমি যদি একটু চিত্রে আঁকি, এটা যদি A হয়, এটা B, এটা C। এই AB এবং SC দুইটা সমান, তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা হচ্ছে 48 বর্গ একক। নির্ণয় করতে বলছে পরিসীমা। এখন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু আমরা জানি 2a প্লাস বি, এটা হচ্ছে পরিসীমা। যেখানে কি না এই এ হচ্ছে সমান সমান বাহু এ বি এসি, আর বি হচ্ছে ভূমি। আরেকটা অংশ হচ্ছে যে পরবর্তীতে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে এই বিসি বাহুর উপর এডি 6 একক মধ্যমা আছে। তো এই ত্রিভুজের এডি যেটা আছে সেই এডিটা হচ্ছে উচ্চতা। ধরে নিই উচ্চতা AC is equal to 6, আর এই উচ্চতা ত্রিভুজের বিসি বাহুর উপর যে অবস্থান করছে সেই বিসি হচ্ছে ভূমি। ভূমি সমান বি সমান সমান ধরে নেই, কিংবা তোমরা এটা বিও ধরতে পারো, এটা বি কনস্ট্যান্ট ধরে রাখলাম। আমরা জানি যখন কোন ত্রিভুজের ভূমি এবং লম্ব দৈর্ঘ্য বা উচ্চতা দেওয়া থাকে তখন ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত ধরছিলাম বি, উচ্চতা এস মানে হচ্ছে 6। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল। এখন এই এবিসি ত্রিভুজেরই আর একটা ক্ষেত্রফল প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 48 বর্গ একক। এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং আমরা কি লিখতে পারি না ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল? তাহলে কি হবে? হাফ ইন্টু বি ইন্টু 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 48। যদি ক্যালকুলেশন করো তাহলে টিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 48 বা বি ইজ ইকুয়াল টু হচ্ছে 16। আর আমরা বিটা কি ধরছিলাম? এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। সো বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 16। ঠিক আছে,
এখন ভাইয়া এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটার ক্ষেত্রে একটা ডাটা পাইছি, সেটা হচ্ছে বি, আরেকটা প্রয়োজন এর মান। এখন এটা তখনই জানা যাবে যখন কিনা এই সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাকচুয়াল ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা জানি, b/4 রুট ওভার অফ 4a² মাইনাস b² থেকে এর মান জানতে পারবো। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের প্রয়োজন এর মান, আর এই সূত্রে অ্যাপ্লাই করার মতো এছাড়া প্রত্যেকটার মান কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু এই প্রশ্নে আছে। প্রথমে যখন প্রশ্নটা শুরু করেছিল তখন বলে দিয়েছিল যে ক্ষেত্রফল 48 বর্গ একক। পরবর্তীতে আমরা সমস্যা সমাধান করে ভূমি অর্থাৎ বির মান পাইছি 16 একক। এখন কি তাহলে এটাতে অ্যাপ্লাই করা যাবে না? চলো অ্যাপ্লাই করি। সো ক্ষেত্রফল 48 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি b16/4 রুট ওভার অফ 4a² মাইনাস 16²। এখন উভয় পক্ষে 16/4 দ্বারা ভাগ করে যদি ভাগ করি তাহলে হবে 48/4 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 4a² মাইনাস 16²। যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 4a² মাইনাস 16²। এখন উভয় পক্ষে বর্গ করে যদি বর্গ করি তাহলে হবে 4a² মাইনাস 16² সমান সমান আমরা লিখতে পারি 256 ইজ ইকুয়াল টু হচ্ছে 144। ঠিক আছে, এখন উভয় পক্ষে 256 যোগ করে তাহলে হবে 4a² ইজ ইকুয়াল টু 400। এখন উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে a² ইজ ইকুয়াল টু হচ্ছে 100। এখন উভয় পক্ষে বর্গমূল করে তাহলে হবে a ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আর এটা কি ধরছিলাম, এটা হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল 10, এটা 10। আর আমি প্রথমেই বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ইজ ইকুয়াল টু 2a প্লাস b। সুতরাং আমরা লিখতে পারি 2 ইন্টু 10 প্লাস হচ্ছে 16 সমান সমান হচ্ছে 36। এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর, অপশন হচ্ছে সি। এইখানে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাই যে 2a প্লাস b কিভাবে লিখছি। তারা হয়তো একটু এক্সপার্ট, তারা ধরতে পারবা। দেখো এখানে কয়টা এ আছে, এ ইন্টু এ, তাই না? আর এটা হচ্ছে সমদ্বিবাহু মানে দুইটা বাহু, তো আমি কনডেন্স করে লিখে ফেলছি 2a। সাধারণত দুর্বল ছাত্র যারা তারা কি করবে, a বি ইজ ইকুয়াল টু এই 36 আনসার নামাবে। তুমি যদি 2a প্লাস বি লেখো তাহলে সময় বেঁচে গেল। এটাই। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, একটা বহুপদী দেওয়া আছে, বলছে যে এই বহুপদীটাকে 2 ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে, ভাগশেষ চাইছে। তাহলে অবশ্যই যে রিমাইন্ডার থিওরি বা ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। এখন এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x³ মাইনাস 7x² প্লাস 3x মাইনাস হচ্ছে 20। একইভাবে ধরি ফাংশন অফ এক্স এর 2 ইন্টু এক্স মাইনাস 2 হচ্ছে একটা উৎপাদক। যদি 2 ইন্টু এক্স মাইনাস 2 ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক হয়, তবে এই ফাংশনটা তখনই ভাগশেষ থাকবে যখন কিনা এই উৎপাদক ইজ ইকুয়াল টু 0 হবে, বা আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 2 হবে। ঠিক আছে, প্রথমে আমরা ধরে নিয়েছিলাম ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এই বহুপদী। সো এখন আমরা লিখতে পারি ফাংশন অফ
টু ইজ ইকুয়াল টু হচ্ছে 2 to the power 4 প্লাস 4 × 2³ মাইনাস 7 × 2² প্লাস হচ্ছে 3 × 2 মাইনাস 20। পারি কি পারি না? অবশ্যই পারি, কারণ যে বহুপদীটা ছিল সেই বহুপদীটা ছিল এক্স চলকের মাধ্যমে। পরবর্তীতে আমরা ধরে নিছি যে এই উৎপাদকটা হচ্ছে এই বহুপদী সত্য করার জন্য একটা উৎপাদক। পরবর্তীতে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু পাইছে 2। তো এই এক্স এর জায়গায় আমরা 2 ব্যবহার করে সেই বহুপদীটা সাজাইছি। এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, 2 to the power 4 প্লাস 4 × 2³ মাইনাস 7 × 2² প্লাস 3 × 2 মাইনাস 28 সমান সমান হচ্ছে -2। সো এটাই হচ্ছে এই বহুপদী উৎপাদকের আলোকে ভাগশেষ -2। অপশন হচ্ছে ডি। আশা করি খুব সহজভাবে বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা নন সিলেবাসভুক্ত প্রশ্ন। একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের একটি মূল দেওয়া আছে, চাওয়া হয়েছে যে অপর মূলদ্বয় কত। এই মূল আলোচনার পূর্বে আমি একটু ঘাটতি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এখানে যে একটা মূল দেওয়া আছে a+2i, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। কেউ কেউ হয়তো আকাশ থেকে পড়বো, এটা আবার কি? কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন অর্থাৎ আদেশ স্বরূপ হচ্ছে a+bi। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের আদেশ স্বরূপ। এখন তুমি এর মান 1 বসাও, বির মান 2 বসাও, এটা হয় কিনা a+2i হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এখন মূল নিয়ে একটু আলোচনা করি। মূল হচ্ছে সমীকরণের চলকের এমন একটা মান যে মানটা ওই সমীকরণে বসালে সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে, অর্থাৎ LHS ইজ ইকুয়াল টু RHS ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই সমীকরণের আলোকে মূল কি? এই সমীকরণের আলোকে মূল হচ্ছে এক্স এর এমন একটা মান যে মানগুলো এই সমীকরণে বসালে LHS ইজ ইকুয়াল টু RHS ইজ ইকুয়াল টু 0 হবে, যেটা কিনা আমরা পরবর্তীতে অঙ্ক সমাধান করে দেখব। আরেকটা তথ্য হচ্ছে, আমি বিগত বছর প্রশ্ন সমাধান ক্ষেত্রে বলেছিলাম যে একটা সমীকরণ দেখেই কিভাবে বুঝতে পারবা যে সেই সমীকরণটা কতগুলো মূল হবে। সেটা হচ্ছে সমীকরণের প্রথমে যে চলকটা দেওয়া থাকবে সেই চলকের উপরে যত ঘাত থাকবে একটা সমীকরণের তত সংখ্যক মূল হবে। তো এই সমীকরণের ঘাত কত? 3। তাহলে এই সমীকরণের 3টা মূল আছে, যার প্রমাণ হচ্ছে এখানে একটা দেওয়া আছে, বলে দিছে যে অপর মূলদ্বয় মানে আরো 2টা মূল, 2টা আর হচ্ছে একটা সমান সমান 3টা। তাহলে আমার কথা সত্য। ক্লিয়ার? ওকে। এখন এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে একটু তথ্য জানতে হবে, সেটা হচ্ছে যখন কোনো সমীকরণে এমন কমপ্লেক্স রুট মানে জটিল মূল থাকবে, তখন সেই সমীকরণে আর একটা সংযোজী কমপ্লেক্স রুট থাকবে। অর্থাৎ এখানে যে মূলটা আছে a+2i, এর সংযোজী রুট হচ্ছে 1 - 2i। ঠিক আছে? কারণ আমি তো তোমাদের বলছি যে সমীকরণে কমপ্লেক্স রুট থাকবে, সেই সমীকরণে সংযোজী আর একটা কমপ্লেক্স রুট থাকবে। আর এই 1+2i এর সংযোজী কমপ্লেক্স রুট হচ্ছে 1 - 2i। ঠিক আছে? তাহলে ওই কথা অনুযায়ী আমরা 2টা মূল কিন্তু পেয়ে গেছি। প্রয়োজন কি? 3টা মূল বানাইতে গেলে অবশ্যই আরেকটা মূল আমাদের প্রয়োজন হবে। সেই মূলটা কি? তো সেই মূলটা পাওয়ার আগে একটু তথ্য দিই, সেটা হচ্ছে এই সমীকরণটা 2টা প্রসেসে সমাধান করা যায়। আমরা এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে তোমাদের প্রসেস 1। লক্ষ্য করো, এইখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের যে সহগগুলো আছে সেই সহগগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে আমি ধরে নেই যে তৃতীয় মূল হচ্ছে ওয়াই।
যেহেতু বাস্তব সংখ্যা আমরা লিখতে পারি যে মূলগুলো সমষ্টি, তাহলে মূলগুলো কোনটা, একটা মূল আর একটা মূল তিনটা মূল, সমষ্টি 1 প্লাস 2i প্লাস 1 মাইনাস 2i প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস দ্বিতীয় চলকের সহগ এবং প্রথম চলকের সহগের অনুপাত। ক্যালকুলেশন করার পালা। সো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, 2i মাইনাস 2i বেনিশ হয়ে যাবে কারণ দুইটার চিহ্ন ঋণাত্মক, প্লাস y ইজ ইকুয়াল টু, এখানে বির মান কি, বির মান হচ্ছে দ্বিতীয় চলকের সহগ মানে মাইনাস 3 ইন্টু মাইনাস বাই হচ্ছে প্রথম চলকের সহগ হচ্ছে 1। ক্যালকুলেশন করো, 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই সমীকরণের 3 নাম্বার মূল হচ্ছে বাইয়া 1, এই যে 1, একটা মূল আর একটা মূল আর একটা মূল। প্রথম বলছিলাম যে সমীকরণটা 3টা মূল আছে, তো 3টা মূল পায়ে গেছি, অপশন হচ্ছে তোমাদের ডি। এই হচ্ছে প্রসেস 1, আশা করি বুঝাইতে পারছি। এখন প্রসেস 2 সমাধান করব। অপশন 2টা হচ্ছে তোমার সমীকরণ সিদ্ধের মাধ্যমে। তো সমীকরণ সিদ্ধ করতে গেলে যখন সংযোজী মূল পেয়েছিলাম 1 মাইনাস 2i, এই মূলটা গিয়ে দিয়ে প্রত্যেকটা অপশনে আছে। তো আমাদের যেহেতু প্রত্যেক অপশনে 1 মাইনাস 2i আছে, তো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কিছু আসে যায় না। মাথা ঘামাবো সেটা দ্বারা, অর্থাৎ এই অপশনগুলার যে মানটা দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে সেটাই হবে 3 নাম্বার মূল। আমরা প্রসেস 1 এর মাধ্যমে পেয়েছি 1 মাইনাস 2i, দুইটা মূল, তাই না? সো দ্বিতীয় মূলটা যেহেতু সব জায়গায় আছে, সো এটা নিয়ে মাথা ঘামাবো না, ঘামাবো 1 নিয়ে। এখন যদি আমি 1 বসাই তাহলে ক্যালকুলেশন করে দেখি যে LHS ইজ ইকুয়াল টু RHS ইজ ইকুয়াল টু 0 হয় কিনা। যদি হয় তবে এটাই উত্তর প্রসেস 2 এর মাধ্যমে। সো আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1 বসিয়ে তাহলে কি হবে, 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 7 ইন্টু 1 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? এখন ক্যালকুলেশন করো, 1 মাইনাস 3 প্লাস 7 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা 8 মাইনাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সমান সমান আর এইচ এস ইজ ইকুয়াল টু, সরি, LHS ইজ ইকুয়াল টু হচ্ছে RHS। সো আমরা বলতে পারি প্রসেস 2 অর্থাৎ সমীকরণ সিদ্ধের মাধ্যমে এই প্রশ্নের আলোকে অপর দুইটা মূল হচ্ছে অপশন ডি 1 এবং 1 মাইনাস রুট 2। আশা করি বুঝাইতে পারছি। এমন প্রশ্ন যদি সাস্টে আসবে, কারণ হচ্ছে কি জানো, এই যে কমপ্লেক্স রুট আছে না, আমি অদ্যবর্তী যে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছি, সেখানে কমপ্লেক্স রুটের কোনো ধারণা পাই নাই। এই কিছুদিন আগে আমরা ম্যাথমেটিক্স কোর্স করছি, সেইখানে গিয়ে এই কমপ্লেক্স রুট সম্পর্কে আমরা ধারণা পাইছি। তো এই বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে, টিচার যতদিন থাকবে, তাহলে এই কমপ্লেক্স রুট দিয়ে প্রশ্ন দিবে। সেই প্রশ্নগুলো পারার জন্য আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন বানিয়ে দিলাম, সেটা বাসায় করবা, ওইটা উত্তর যত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, কোন ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে অপর দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশের দৈর্ঘ্য কত? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে তোমাদের একটু বইয়ের জ্ঞান নিতে হবে। তো বইয়ের জ্ঞানটা কি, তোমাদের বইয়ে একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে কোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। হয়তো বুঝো নাই, চলো চিত্র এঁকে বুঝাই যাতে মনে থাকে। এই প্রশ্ন অনুযায়ী এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ। আমি উপপাদ্য কি বলেছি, যে
ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে ধরে নিলাম যে কোনো দুই বাহু এ বি এবং এসি, এই দুই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। পরবর্তী অংশ, এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এই যে সংযোগ করলাম, এই বাহুটা তৃতীয় বাহু, মানে এই বিসি বাহুর সমান্তরাল হচ্ছে সমান্তরাল, এবং এই ডিই দৈর্ঘ্যটা বিসি এর অর্ধেক। সো এইখানে যে একটি বাহুর দৈর্ঘ্য 5 দেওয়া আছে সেটা হচ্ছে এই বিসি, বিজি ইকুয়াল টু 5, কিন্তু ওই উপপাদ্যের শেষের অংশ বলতেছে ডিই এর দৈর্ঘ্য তার অর্ধেক, তাহলে কি হবে, বা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2.5 সমান সমান হচ্ছে আড়াই, অপশন হচ্ছে ডি এই প্রশ্নের উত্তর। তাহলে কি বুঝলাম, অবশ্যই তোমার বইয়ের জ্ঞান রাখতে হবে, আর তোমরা তো ভর্তি পরীক্ষার জন্য যে সময় পাও সেই সময়ের ভিতরে বইয়ের লাইন টু লাইন পড়া কিন্তু সম্ভব না। তার জন্য আমার পরিশ্রমের ফসল হিসেবে যেটা করেছি সেটা হচ্ছে যে জুবায়ের স্মিথ বইটা লিখছি, সেই বইয়ের ভিতরে এই উপপাদ্য নোট আকারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যদি তোমরা বইটা কালেক্ট করো, সো কালেক্ট করে যদি পড়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কমনের নিশ্চয়তা কতটুকু। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ কতগুলা রাশি দেওয়া আছে, এই রাশি থেকে ডোমেন নির্ণয় করতে বলছে। সো প্রথমে আমি বলে নেই, এখানে ডোমেন হচ্ছে তোমার এক্স এর মান, কোথায় থেকে আসবে, এই ফাংশন থেকে আসবে। এখন এই ফাংশনটা এক্স এর সকল মানের জন্য বাস্তব বলে প্রমাণিত হবে কিংবা সংজ্ঞায়িত হবে যখন কিনা এক্স এর মানটা তোমার শূন্যের সমান অথবা বড় হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। যদি 0 হয়, এখন এক্স এর ভ্যালু 3 এবং 4 বসালে যে ভ্যালু আসে সেই ভ্যালুটার রুটের ভিতরে ধনাত্মক, অর্থাৎ ফাংশনটা সংজ্ঞায়িত হয়। এই G4টাকে আমরা ইন্টারভাল আকারে উপস্থাপন করতে পারি 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 5। এই বিষয়টাকে আমরা সেট নোটেশনের মাধ্যমে লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 5 প্লাস ইনফিনিটি। এই সেট নোটেশনের মাধ্যমে উত্তরটা দেওয়া আছে দেখে আমি এভাবে লিখছি, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে আনসার হচ্ছে ই। এখন এই ইন্টারভাল কিংবা এই সেট নোটেশন দ্বারা আসলে কি বোঝায় সেটার জন্য যে আরেকটা উপস্থাপন আছে সেটা হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখার মাঝে সংখ্যার বিস্তৃতি হচ্ছে প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, একটা হচ্ছে ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে এই সংখ্যাগুলার এমন একটা পয়েন্ট থাকবে যেখানে সংখ্যাগুলা নিউট্রাল, যেটা হচ্ছে অরিজিন ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই এক্স এর ভ্যালুটা ইন্টারভেল এর ভিতরে স্থাপন করার ফলে যে অর্থটা বহন করে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে এই 2 এর থেকে ছোট, কিভাবে এই 5 থেকে তোমার বড়। যদি 2 থেকে ছোট হয় তাহলে আমরা সংখ্যা রেখা থেকে রিপ্রেজেন্ট করতে পারি 1 2 3 4 5, ঠিক আছে। সো 5 থেকে বড় মানে হচ্ছে 5 এর অপোজিট প্লাস এই দিকে সংখ্যাগুলো ধাবমান। একইভাবে এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে ছোট মানে -1 -2 এর দিকে ধাবমান, এভাবে চলমান। এই যে ভ্যালুগুলো আসবে 5 থেকে বড় এবং 2 থেকে ছোট, এগুলার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত নয়। যদি সংজ্ঞায়িত না হয় তবে এই যে আমরা উপস্থাপন করছি 2 এবং 5 এর ভিতরে যে সংখ্যা 3 এবং 4, সেটার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত, অর্থাৎ ডোমেন ইজ ইকুয়াল টু সেট নোটেশনে উপস্থাপিত আনসার হচ্ছে ই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি 3 এবং 4 কিভাবে পেলেন, চলো সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0,
অবশ্যই সংজ্ঞায়িত হইতে গেলে এটা ইকুয়াল টু 0 হইতে হবে, তাই ধরে নিছি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এখন প্রশ্নে ফাংশন অফ এক্স এর সমান সমান এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার অফ এক্স মাইনাস 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 4 বাই হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এইখানে কোনো ভুল আছে? ফাংশন অফ এক্স সমান সমান ধরে নিচ্ছি 0, ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে এই যে এই মানটা ফাংশন অফ এক্স এর জায়গায় বসাইছি। এখন উভয় পক্ষে বর্গ করলে কি হবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন আর গুণন করে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন হয় এক্স ইজ ইকুয়াল টু 3 অথবা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4। সুতরাং আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3 4। এই এক্স ইজ ইকুয়াল টু 3 4 এর জন্য ফাংশনটা এখানে সংজ্ঞায়িত। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, যেটা কিনা হায়ার ম্যাথ থেকে আসছে আর যার জন্য আমি প্রুফ দেখাইতে চেষ্টা করব। তো এখানে যেটা দেওয়া আছে একটা সূচকীয় সমীকরণ দেওয়া আছে। তো সূচকীয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে অবশ্যই বড় সংখ্যাটাকে ভেঙে ছোট করে উপস্থাপন করতে হবে যাতে একটা সমাধান সেট আসে। এইখানে যে রাশিটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম টি টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 27 টু রুট ওভার অফ 3a তার কিউব ইন্টু হচ্ছে 1/3a তার পাওয়ার হচ্ছে 4। এখন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 27, পাশাপাশি অন্যান্য যে রুট আছে এগুলাকে ভাঙতে হবে, কারণ একটা সমাধানে নিয়ে যেতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি ভাগ টি টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার 3 ইউনিভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3 কিউব ইন্টু এ টু দি পাওয়ার হচ্ছে 3/2 ইন্টু টি টু দি পাওয়ার এ ইউনিভার্স হচ্ছে 4। কিভাবে এটা লিখছি দেখো, আমি কি বলছিলাম, যখন কোনো সংখ্যা উপরে রুট থাকে তখন সেই সংখ্যা উপরে রুটের মানটা ধারণ করে। তো এখানে রুট আছে হচ্ছে 3a উপর, তাহলে রুটের মান হচ্ছে হাফ, তার উপরে পাওয়ার কত আছে 3। এখন গুণ করো, তাহলে কি হয় 3a টু দি পাওয়ার 4 3/2। তো এটাই এখানে লিখছি। আর এখানে দেখো কি আছে 1/3a, মানে ইউনিভার্স আকারে আছে। তো এটাকে আমরা লিখতে পারি 3a ইউনিভার্স 4। যে ইউনিভার্স 4 যে কথা আর 1/3a একই কথা। তো লিখলাম। এখন এটাকে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স টি ইউনিভার্স 3 ইজ ইকুয়াল টু 3 কিউব ইন্টু হচ্ছে টি টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 ইন্টু টি ইউনিভার্স 4 ইন্টু হচ্ছে এ ইউনিভার্স 4। ঠিক আছে, এখন একটা বিষয় লক্ষ্য করো যে এখানে হচ্ছে বেস হচ্ছে দুইটা, মানে কমন, সেটা বাম পক্ষে হোক ডান পক্ষে হোক, সেটা কি? তো আমরা যদি এলএসএস বাম পক্ষ বিবেচনা করি সেখানে আছে 3, একইভাবে যদি আর এইচএস বিবেচনা করি সেখানেও আছে 3, এখানে আছে এ এখানে আছে এ, বেস সেম কিন্তু পাওয়ার ভিন্ন। যেহেতু বেস সেম সেক্ষেত্রে আমরা বেসগুলো কমন নিতে পারি, নিয়ে পাওয়ার যেগুলো ভিন্ন সেগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারি। তাহলে কি হবে, আমরা লিখতে পারি জি টু দি পাওয়ার এক্স মাইনাস 3, এখান থেকে একটা আসবে মাইনাস 3/2, এখান থেকে ইউনিভার্স একটা চলে আসবে, তাহলে হবে +4 ইন্টু পরবর্তী বেস এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3, এখানে আসে পরবর্তী এ আসবে এখান থেকে -3/2 প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি জি টু দি পাওয়ার হর হবে 2, সুতরাং 2x মাইনাস 6 মাইনাস 3 প্লাস 8
ইন্টু একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 2x মাইনাস 6 মাইনাস 3 প্লাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। পরবর্তী লাইনে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 2x মাইনাস 9 প্লাস 8 বাই হচ্ছে 2 ইন্টু এ 2x মাইনাস 9 প্লাস 8 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, 3a 2x মাইনাস 1 বাই 2 ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে 3 এর পাওয়ার 2x মাইনাস 1 বাই 2 এর পাওয়ার 2x মাইনাস 1 বাই 2 দুইটা পাওয়ার সেম। তাহলে কি আমরা এইখানে যেমন ভেঙেছিলাম 3a কে ভেঙে আমরা দুইটা লিখছিলাম, তো এখন আমরা এটার উল্টা করব, মানে দুইটা একসাথে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে, দুইটা পাওয়ার সেম হয়ে যাবে। সো 3a টু দি পাওয়ার হয়ে যাবে 2x মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন সূচকের সূত্র থেকে আমরা জানি যে এই 1 কে লেখা যায় g টু দি পাওয়ার a 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। কোন সংখ্যার উপরে যদি 0 থাকে তবে সেটা সমান সমান হচ্ছে 1। এটা আমরা সূচকের সূত্র থেকে জানি। সূত্রটা ছিল এমন, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এর জায়গায় এখানে 3 আছে। ঠিক আছে, যদি 1 এর সমান সমান 3a টু দি পাওয়ার 0 হয় তবে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 3a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a টু দি পাওয়ার 0। এই পাশেও বেস 3a, এই পাশেও বেস 3a, তাহলে বেস অবশ্যই ভাগ করলে 1 হবে। সো আমরা লিখতে পারি 2x মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, সরি 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। এটাই হচ্ছে তোমাদের প্রশ্নের আলোকে উত্তর। সো আমরা লিখতে পারি যে সমাধান সেট ইজ ইকুয়াল টু হচ্ছে তৃতীয় বন্ধনীর ভিতরে যে সমাধান সেটটা আসবে সেটা অবশ্যই সমীকরণের ক্ষেত্রে সমাধান সেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, সবসময় মনে রাখবা। যদি সেটা ইন্টারভাল আকারে আসে তাহলে কিন্তু অন্যরকম রিপ্রেজেন্টেশন হবে। তাহলে উত্তর কি হবে, অবশ্যই তোমাদের আনসার হচ্ছে বি। আশা করি বুঝাইতে পারছি। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রশ্নটা হায়ার ম্যাথের আলোকে করা হয়েছে, সেটার প্রুফ কি আমি তোমাদের দিব। এই হচ্ছে আমার 2020 সালে কমপ্লিট করা এসএসসি। এই এসএসসি থেকে বইটা আমার কাছে রাখছি, এখনো খুব নতুনই আছে। ভেতরটা যদি একটু দেখাই তবে বুঝতে পারবা। ঠিক আছে, এখন তোমাদের প্রুফ দেই যে এটা যে হায়ার ম্যাথ থেকে আসে। এই যে দেখো সূচক সমীকরণের যে উদাহরণ 13টা আছে, 13 উদাহরণ, সেই 13 উদাহরণের ম্যাথটা কিন্তু এইভাবে সলভ করা হয়েছে। কি করছে দেখো, এইখানেও যে বৃত্তি এবং তোমার সূচক সেম ছিল, সো সূচক একসাথে নিয়ে আসছে। আমিও কি করছি, এখানে এই দুইটা সূচক একসাথে নিয়ে আসছি। নিয়ে এসে এই বৃত্তি সমপরিমাণ একটা বৃত্তি আনছি, আর এইখানে a/3 নিয়ে আসছে। এই যে এই সূত্রের আলোকে নিয়ে আসছে, নিয়ে আইসা তারপর সূচকের মান বের করছে, এখানেও এটা বের করছে। জাস্ট এই টাইপের প্রশ্নটা দিছে, ভ্যালুগুলো একটু ভিন্নভাবে দিছে। তো আমি বারবার বলতেছি যে সাস্টে হায়ার ম্যাথ থেকে প্রশ্ন হয়, তারা চেষ্টা করে যে তাদের স্ট্যান্ডার্ড মানটা বজায় রাখার জন্য। তার জন্য করে কি, ওই ইউনিটে যে ইঞ্জিনিয়ারিং টাইম প্রশ্ন করে সেই ধারা অনুযায়ী তারা বি ইউনিটেও এমন প্রশ্ন করে দেয়। আর বি ইউনিট থেকে যারা
পরীক্ষা দেয় তাদের জন্য, যেটা কিনা অনেকটা কষ্টসাধ্য। তো তোমরা বুঝতে পারতেছো কতটুকু টাফ। তোমাদের কথা বিবেচনা করে আমি এই জুবা ম্যাথ বইয়ে সূচকীয় সমীকরণ অ্যাড করছি, যেটা বলেছি। আর তোমাদের প্রস্তুতি গুছানোর জন্য, এই হায়ার ম্যাথের ভয় দূর করার জন্য এবং চান্স নিশ্চয়ন করার জন্য জুবা ইংলিশ একাডেমি থেকে মিস আস্টিয়ানের ম্যাথ কোর্সটা এখন চলতেছে। সেখানে দ্রুত ভর্তি হয়ে যাওয়া বলে আমি মনে করি।